আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিভো আমাদের কাছে পাঠিয়ে দিল একটা স্পেশাল গিফট বক্স। এই যে এই গিফট বক্সটা যাতে রাখা হয়েছিল ভিভো V65G কো-জেনারেটর জাইস। আমরা জাইসের সাথে ভিভো ফোনগুলো অনেকদিন ধরে দেখতেছি, এটাও জাইসের সাথে কোলাবোরেট করে এসেছে। প্রথমে চলুন আমরা এই বক্সটা একটু আনবক্সিং করে দেখি। স্পেশাল এই গিফট বক্সের বক্স কন্টেন্টে রয়েছে ভিভো V60-র একটা বক্স, অর্থাৎ বোঝা যাচ্ছে তার ভিতরে মোবাইল রয়েছে। তার পাশাপাশি রিডোর একটা ওয়াচ রয়েছে যার মডেল নাম্বার হলো ওয়াচ W10। সেই সাথে ভিভো V60 ফোন দিয়ে তোলা অনেকগুলো পোস্ট কার্ডও রয়েছে এবং এই ওয়াচটার ভ্যালু হলো 4,999 টাকা। এবার আপনাদেরকে সাথে নিয়ে এই ফোনটা আনবক্সিং করবো, বাট তার আগে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে এই ফোনটা আনবক্সিং এর পাশাপাশি এই মোবাইলটা যেহেতু বেশ ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, যেটা আমরা শুনে আসতেছি, সো সেটা ক্যামেরা পারফরমেন্স কেমন সেটা যেমন দেখবো, তার পাশাপাশি এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স সহ ইউআই এক্সপিরিয়েন্স আমরা কেমন পেয়েছি তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে প্রথমেই এই ফোনটার আনবক্সিং দেখে নিই। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, USB Type-C চার্জিং পোর্ট, একটা ব্যাক কেস, 90 ওয়াটের চার্জার এবং ভিভো V60 5G মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে চারদিক দিয়ে কার্ভড এই ফোনটা দেখতে খুব সুন্দর। তার পাশাপাশি মোবাইলটার ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেল কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। সেই সাথে মোবাইলটার রেয়ার প্যানেলে যে ক্যামেরা হাউসটা রয়েছে সেটাও বেশ মোটা। আপনি যদি কোনো ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে একটু মোটা হওয়ার কারণে একটু আপস অ্যান্ড ডাউন হয়, সো এখানে একটু স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স রয়েছে। এটা যদি আর একটু থিকনেস কম হতো তাহলে ভালো হতো, বাট যেহেতু অনেক ভালো মানের সেন্সর দেওয়া রয়েছে, ফর দ্যাট রিজন এটা একটু মোটা। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেতে স্কটের প্রোটেকশন রয়েছে, যেটার নাম হলো স্কট জেনসন কোর প্রোটেকশন। এবং স্কটের প্রোটেকশনগুলোর বিশেষত্ব হলো নর্মাল গরিলা গ্লাসের প্রোটেকশনগুলো তো শক্তিশালী হয়, বাট এই স্কটের প্রোটেকশনে যেটা হয়, ফোন যখন পড়ে যায়, ধরেন এইভাবে যদি পড়ে, তো অনেক সময় গরিলা গ্লাসের প্রোটেকশনে দেখা যায় একটু বেশি ফেটে যায় ছোট করে, বাট এইটাতে ফেটে যাওয়ার পরিমাণটা অনেক কম হয়, মানে ব্রেকেজটা কম হয়। দ্যাটস ওয়াই রাইট নাও আমরা অনেক ফোনে স্কটের এই প্রোটেকশনটা আমরা দেখতেছি। সেই সাথে আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো বেরি পার্পল, এবং এইটার পাশাপাশি আরো দুটো কালার ভেরিয়েন্টে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে এই মোবাইলটা থিকনেস হলো 7.65 মিলিমিটার এবং ওয়েট হলো 200 গ্রাম। ফোনটা 200 গ্রাম হলো আমার কাছে একটু ভারী মনে হয়েছে, অর্থাৎ ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্স্যাক্টলি অ্যাকুরেট মনে হয় না। ওভারঅল যদিও সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, বাট আরেকটু পারফেক্ট ওয়েট ডিস্ট্রিবিউশন হলে বা একটু ব্যালেন্সড হলে আমাদের আরেকটু বেশি ভালো লাগতো। এবং এই মোবাইলটাতে রয়েছিল IP68 এবং 69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, অর্থাৎ আপনারা এই ফোনটা পানিতে ডুবিয়ে রাখতে পারবেন 30 মিনিটের মতো, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তবে আমি প্রিফার করব লং টাইম পানিতে না ভিজিয়ে রাখাই ভালো। এবং মোবাইলটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার এবং স্পিকার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যায়। তবে এই ফোনটাতে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। সেই সাথে মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে ফোন বিবেচনায় একটু নিচের দিকে রয়েছে বলে মনে হয়েছে, আরেকটু যদি উপরের দিকে হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল, কোনো ধরনের কোনো অ্যানিমেশন ডিলেরও আমরা দেখা পাইনি। ভিভো V65G এই ফোনটা Android 15 অপারেটিং সিস্টেমে এসেছে, এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে 12GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং ফোনটার প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের 7 Gen 4 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলতে রয়েছিল Adreno 722। ফোনটার যদি আমি টাচ সেন্সিটিভিটির কথা বলি, আমরা কোনো ধরনের কোনো মিসটাচ জনিত কোনো প্রবলেম পাইনি, এবং ইউআই স্মুথনেসটাও যথেষ্ট ভালো, মানে খুব স্মুথলি আমরা ইউজ করতে পেরেছি। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, কোনো ধরনের কোনো প্রবলেম বা অ্যাপ ওপেনিং ক্লোজিং এ যে খুব একটা ডিলেরও আমরা দেখা পাইনি। তার পাশাপাশি ক্যামেরা অ্যাপটাও যথেষ্ট ভালো ছিল। নর্মালি আমাদের যেটা হয়, যেসব ফোন ক্যামেরা সেন্ট্রিক হয় সেসব ফোনের ক্যামেরা অ্যাপটা অনেক সময় দেখা যায় ল্যাগ ইস্যুস থাকে, বাট এই ফোনের ক্যামেরা অ্যাপ ওপেনিং বা ক্লোজিং এ কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটাতে সেই লেভেলের কোনো আননেসেসারি অ্যাপস নাই। ভিভোর অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের ইউআই মতো এই ফোনটার ইউআইও যথেষ্ট ক্লিন, মাল্টিটাস্কিং করেও আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। সো ওভারঅল এই ইউআইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ভিভোর ফোনগুলোতে লং টাইম সফটওয়্যার আপডেট, মেজর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি সফটওয়্যার আপডেট পাওয়া যায়, সো শান্তিতে লং টাইম ইউজ করাও যায়। দেন যদি আমি এই মোবাইলটার ক্যামেরা সেকশনের কথা বলতে চাই, মোবাইলটার রেয়ার প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো
50 মেগাপিক্সেলের জেইসের ওএস ক্যামেরা, তার আরেকটা ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের জেইসের সুপার টেলিফোটো ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের জেইসের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে মেইন ক্যামেরাতে যে ছবিগুলো তুলেছে আমার ছবিগুলো কালার টোন যথেষ্ট ভালো ছিল, ওভার স্যাচুরেশনের আমরা দেখা পাইনি, অ্যাকুরেট কালারই পেয়েছি। 10x পর্যন্ত ম্যাক্সিমাম জুনে নর্মাল মোডে ছবি তোলা যায়। আলট্রা ওয়াইড ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি ছবি মোটামুটি ভালো আসলো। আলট্রা ওয়াইড ক্যামেরাতে অটো ফোকাস অপশনটা না থাকার কারণে ফোকাসিং একটু প্রবলেম হচ্ছে, ডিটেলসও আমরা একটু ঘাটতি দেখা পেয়েছি। তবে ফোনটার পোর্ট্রেট মোডের ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। 5টা মোডের ছবি তোলা যায়, 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার। এর মধ্যে 85 মিলিমিটার এবং 100 মিলিমিটারের ছবি তোলে খুবই ভালো লেগেছে। মেইনলি ওয়েডিং ফটোগ্রাফি যারা করেন তারা নির্দ্বিধায় এটা একটা সেকেন্ডারি ক্যামেরা হিসাবে রাখতে পারবেন, মানে ফোন না কিন্তু সেকেন্ডারি ক্যামেরা হিসাবে এটা আপনারা ইউজ করতে পারবেন। পোর্ট্রেট মোড এত ভালো, এজ ডিটেকশনও যেমন ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, কালার অ্যাকুরেসি, কালার ডিটেলসও যথেষ্ট রিচ টোন পেয়েছি। সো ওভারঅল অনেক ভালো লেগেছে। অনেক ফোন আমরা দেখি, অনেক ভালো ভালো ক্যামেরা ফোন দেখা যায় যে ন্যাচারাল ছবি ভালো ওঠে, বাট ইনডোর কোনো ইভেন্টের ছবি অত একটা ভালো আসে না। বাট এই ফোনটাতে ইভেন্ট টাইপের কোনো ফটোগ্রাফি যদি করেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সে সাথে ফোনটা দিয়ে হাইয়েস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিওর স্টেবিলাইজেশনও যথেষ্ট ভালো ছিল, হালকা একটু রোলিং শাটার জনিত প্রবলেম পেয়েছি। সেই সাথে মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে মেইন ক্যামেরা পারফরমেন্সের যে পোর্ট্রেট মোডটা রয়েছে সেই রকমই লেগেছে, বেশ ভালো লেগেছে। কালার টোন অনেক ভালো আসে, ছবিগুলো থেকে আমরা একটা হালকা একটু বুস্টিং এ দেখা পেয়েছি। কিছু কিছু কালার একটু ওভার স্যাচুরেটেড ছিল, বাট সেটা অ্যাপ্রিসিয়েটেবল, বিকজ আমরা সেলফি ক্যামেরাতে একটু কালার বুস্টিং পছন্দও করি, কারণ এই ধরনের ছবিগুলো আমরা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি। ফর দ্যাট রিজন পোর্ট্রেট মোডে এই ফোনের সেলফি ক্যামেরাতে ছবি তুললে আপনাদের অনেক ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট করেছে, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে রয়েছিল 6.77 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট রয়েছে। এবং ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটার, মুভি দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। আর এই ফোনের ডিসপ্লে রেজুলেশনের কথা বলতে গেলে এই রেজুলেশন হলো 2392/1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 387 ppi। এবং আউটডোরে আমরা ফোনটা একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাই নাই। তার কারণ হলো এই ফোনটা পিক ব্রাইটনেস হলো 5000 নিটস। আরেকটা বিষয় হলো ফোনটা দিয়ে যারা নর্মালি সাইন্টিফিক টাইপ মুভি দেখে থাকেন বা একটু ডিটেলস রয়েছে এরকম কোনো মুভি দেখেন তাদের কাছে বেশ ভালো লাগবে এই ফোনটার মিডিয়া কনজিউম করে। এবং ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সো ওভারঅল মিডিয়া কনজিউম, মুভি বলেন বা গান টান শুনে অনেক ভালো লেগেছে। এবং আমাদের কাছে এটা ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। আরেকটা বিষয় যেটা না বললে নয়, ফোনটা চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, চারদিক থেকেই সমান অর্থাৎ সিমেট্রিক্যাল টাইপ এবং যথেষ্ট চিকন, সো আপনি ইউজ করার সময় একটা প্রিমিয়াম ফিল পাবেন। তবে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে যে পাঁচল সেলফি ক্যামেরাটা রয়েছে এইটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, আর একটু যদি ছোট বা একটু যদি চিকন হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তাই মোবাইলটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই ফোনটা স্ন্যাপড্রাগনের 7 Gen 4 যে প্রসেসরটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট স্টেবল একটা প্রসেসর, যদিও নতুন প্রসেসর, বাট আমরা সেইভাবে কোনো নেগেটিভ রেসপন্স পাইনি ওয়ার্ল্ড ওয়াইড থেকে। তবে গেমিং করতে যে মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে আমরা পাবজি গেমসটা এই ফোনে প্লে করতে পেরেছি। গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, জাইরো ডিলেরও দেখা পাইনি, বেশ ভালো একটা স্টেবল FPS আমরা গেম প্লে করতে পেরেছি। তবে লং টাইম গেম প্লেতে হালকা পাতলা হিট হয়, তবে হিট হলো গেমের পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংয়ে কল অফ ডিউটি গেমসটা এই ফোনে খেলতে পেরেছি। ল্যাগিং, ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস আমরা কল অফ ডিউটি গেমসটা খেলতে যে পাইনি একেবারেই এই ফোনে। তার পাশাপাশি ফোনটার কালার অ্যাকুরেসি টেস্ট করার জন্য আমরা অ্যাশফার গেমসটা খেলে থাকি, সো অ্যাশফার গেমসটা যখন খেলেছি কালার ডিটেলস বেশ চমৎকার এসেছে। তার পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো ছিল। ফর দ্যাট রিজন অ্যাশফার গেমসটা খেলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং এই টাইপের কালারফুল গেমসও এই ফোনে খেলার জন্য একটা আদর্শ চয়েস আমি বলবো, বিকজ এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো। দেন এই ফোনটা যদি আমি ব্যাটারি কথা বলতে চাই, এই মোবাইলটাতে 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে, সাথে 90 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটা একবার চার্জ দিলে আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে অ্যারাউন্ড 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তার পাশাপাশি ফোনটা যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি অর্থাৎ একদম টানা ইউজ করেছি, টানা গেমিং করেছি, টানা ভিডিও করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 10 ঘন্টার কাছাকাছি। ওভারঅল যদি আমি চিন্তা করি রাইট নাও যে কোনো ফোন হিসাবে খুবই ইমপ্রেসিভ। দেন এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টে অফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এই ফোনগুলোর স্টোরেজ টাইপ হলো
UFS 2.2 এবং এই ফোনটার প্রাইস হলো অফিসিয়ালি 64,999 টাকা। এবং এই ফোনটা আপনারা প্রি বুক করতে পারবেন হলো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এবং এই ফোনটা ফার্স্ট সেল স্টার্ট হবে হলো 7 সেপ্টেম্বর এবং শেষ হবে হলো 13 সেপ্টেম্বর। সো যারা আপনারা প্রি বুক করে প্রথমে এই ফোনটা কিনে ফেলবেন তারা এই ফোনের পাশাপাশি ভিডিওর শুরুতে আমরা যে গিফট বক্সটা দেখিয়েছি সেটা পেয়ে যাবেন, এবং তার পাশাপাশি আপনারা জানেন যে গিফট বক্সের ভিতরে রিডোর যে W1 ওয়াচটা রয়েছে সেটার ভ্যালু কিন্তু অলমোস্ট 5,000 টাকা। সো স্পেশালি গিফট পেয়ে যাবেন, আপনারা চাইলে প্রি বুক করে এই ফোনটা নিতে পারেন। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিস আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিস আমাদের কাছে ভালো লাগেনি। এই মোবাইলটা নাম্বার 1 ল্যাকিংস হলো ফোনটা আলট্রা ওয়াইড ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, যেহেতু অটো ফোকাস নেই, ছবি তোলার সময় আমাদের ছবির ডিটেলসের একটু ঘাটতি দেখা পেয়েছি, কালার অ্যাকুরেসির একটু কম ছিল, এটা আমার কাছে একটু ল্যাকিংস মনে হয়েছে। তার পাশাপাশি এই ফোনটা যে বাজেট রেঞ্জে এসেছে সেই হিসাবে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজটা একটু বেসিক হয়ে গেছে, অ্যাটলিস্ট UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ থাকা উচিত ছিল। এবং তার পাশাপাশি এই ফোনটার প্রাইস আমি মনে করি যেই বাজেট হিসাবে এসেছে তার থেকে আরও কম হওয়া উচিত ছিল। আর এই জিনিসগুলো যদি বাদ দেই, এই ফোনটার সবচাইতে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে। বেশ ডিটেলস প্রোভাইড করে এমন একটা ডিসপ্লে, কোয়ালিটি সম্পূর্ণ ডিসপ্লে, শক্তিশালী ডিসপ্লে, বিকজ এটাতে স্কটের প্রোটেকশন রয়েছে। ফোনটাতে 6500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে এবং চার্জ ব্যাকআপ অনেক ভালো, ব্যাটারি ড্রেনিং ইস্যুস আমরা পাইনি। এই ডিসপ্লে ব্যাটারি এটা খুবই ইমপ্রেসিভ এই ফোনে। তার পাশাপাশি IP6869 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন তো রয়েছে, যেটা আপনার লং টাইম ইউজের ক্ষেত্রে খুবই কার্যকরী একটা বিষয়, বিকজ হাত থেকে দেখবার ফোন যদি পড়েও যায়, ধুলাবালি বা পানিতে পড়লো কোনো ইস্যুস হবে না। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সও অনেক ভালো। স্ন্যাপড্রাগন 7 Gen 4 বেশ স্টেবল একটা প্রসেসর হওয়ার কারণে আমরা বেশ ভালো পরিমাণ গেমিং করতে পেরেছি, খুব একটা হিটিংয়েরও দেখা পাইনি এবং কন্টিনিউয়াসলি আমরা সিমিলার পারফরমেন্স পেয়েছি এই ফোনটাতে গেমিং করে, যেটা অবশ্যই ইমপ্রেসিভ। আর ক্যামেরার কথা যদি বলতে চাই, যারা আপনারা ওয়েডিং ফটোগ্রাফি অনেক পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা আপনাদের খুবই ভালো লাগবে। তার পাশাপাশি নর্মালিও যারা আপনারা অনেক পোর্ট্রেট মোডে ছবি তুলেন, এটা পোর্ট্রেট মোডে এতগুলো ফাংশন রয়েছে, ছবি তুলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নর্মাল ফটো মোডটা অনেক ভালো। তার পাশাপাশি যখন আপনি এই ফোনটা দিয়ে ভিডিও করবেন, ভিডিও এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে 1080p 60 fps এ যদি আলট্রা স্টেবিলাইজেশন মোড অন করে ভিডিও করা যেত তাহলে বেশি ভালো লাগতো। বাট ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স দুর্দান্ত লেভেলের। সেই সাথে এই ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স আমাদের কাছে সলিড মনে হয়েছে, যথেষ্ট স্মুথ ইউআই, ল্যাগিং, ফ্রেম ড্রপ কোনো ইস্যুস আমরা পাইনি। এবং ভিভোর ইউআই নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই, এটা আমরা অনেক আগে থেকে দেখে এসেছি যে তারা বেশ স্মুথ ইউআই দিয়ে থাকে। এই ফোনটাতে ডুয়েল স্টেরিও যে স্পিকার রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। সো এই হলো ওভারঅল ভিভো V60, অর্থাৎ এই মোবাইলটা ওভারঅল আমাদের একটা রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।